জুলাই মাসের যে আন্দোলন সেটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান? এই প্রশ্ন হয়তো আমরা নানাভাবেই নানাজনের কাছে করে থাকি। কারণ অভ্যুত্থান একটা শব্দ আর বিপ্লব সম্পূর্ণ আলাদা শব্দ। তবে বিপ্লবের জন্য যে বিষয়টা জরুরি, যে বিপ্লবের পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের চাইতেও আমাদের কাছে বা আমার কাছে একটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবর্তন জরুরি, যেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। কারণ আমরা যদি কার্ল মার্কসকে অউন না করি, তারপরও তার আলোচনাকে আমরা ডিজোন করতে পারবো না। এবং তিনি তার যেই সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার সর্বপ্রথমে বা সর্বমূল স্তরে যে জিনিসটির প্রাধান্য দিয়েছেন সেটি হচ্ছে মানুষের অর্থনৈতিক পরিবর্তন করার মধ্য দিয়ে একটা বিপ্লব সাফল্যমণ্ডিত হয়। তো আমাদের এই বিপ্লবের পরবর্তীতে বেশ কিছু আলোচনা হয়েছে কিভাবে সাংবিধানিক সংস্কার করা যায়, কিভাবে নির্বাচনী কাঠামোর সংস্কার করা যায়, সহ নানান বিষয়ে রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তনের ব্যাপারে। কিন্তু অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ব্যাপারে খুব কমই আলোচনা হয়েছে। এবং এখনো শেখ হাসিনা সরকারের সময় যেভাবে অলিগার্ক নিয়ন্ত্রিত একটা অর্থনৈতিক ব্যবস্থা কায়েম ছিল, সেই অলিগার্ক নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাই কিন্তু বর্তমানেও কায়েম আছে এবং সেদিকেই দেশ যাচ্ছে। সুতরাং আজকে আমরা আলোচনা করব ঢাকাকে কিভাবে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারবো এবং সেটার একটা মাস্টার প্ল্যান নিয়ে। এবং এইটা আমরা বৈপ্লবিক পরিবর্তন কেন বলতেছি, বিকজ এইটা মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা তার মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে পারে। তো আমরা জানি যে ঢাকাতে প্রায় 2 কোটি মানুষের বাসস্থান, কিন্তু এই 2 কোটি মানুষের বাসস্থান হলেও এখানকার মানুষ তার যে খাদ্য চাহিদা, তার খাদ্য চাহিদার প্রায় 2 ভাগ কিংবা 3 ভাগও মানুষ তারা নিজেরা উৎপাদন করে না। এখন আপনি বলতে পারেন যে এই মানুষ তো অন্য কাজে জড়িত, তারা কেন নিজেদের খাদ্য চাহিদা পূরণের জন্য নিজেরা শ্রম দিবে? কিন্তু এইটি একটা ভোগাস আইডিয়া। কারণ হচ্ছে আপনি 2 কোটি মানুষের খাবারের যোগান যখন ওই সুদূর রংপুর থেকে আনেন এবং সেই রংপুর থেকে ঢাকাতে আনার ফলশ্রুতিতে যেই 5 থেকে 7টা মধ্য হাত বা মধ্যস্বত্বভোগী যারা থাকেন, তারা আসলে এই 15 টাকার যেই লাউ কিংবা আলু কিংবা অন্য যে কোনো সবজি, সেটাকে তারা অনায়াসে, পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলতেছি, অনায়াসে 55, 60 কিংবা কোনো কোনো ক্ষেত্রে 80 টাকা পর্যন্ত তারা তুলে ফেলেন। সুতরাং এই যে 15 টাকার একটা দ্রব্য বা সবজি, সেইটা যে 80 টাকায় হইল, মাঝখানে এই যে প্রায় 65 টাকার একটা গ্যাপ কিংবা 60 টাকার একটা গ্যাপ, এই গ্যাপটা তো আমাদের আয় হিসাবে বা মানুষের যখন পারচেজিং পাওয়ার ক্যালকুলেশন করা হয়, সেই ক্যালকুলেশন অনুসারে এটা কিন্তু জিডিপিতে যোগ হচ্ছে। কিন্তু এটা কি আসলে আদৌ আমাদের কোনো উন্নয়ন, নাকি একটা উন্নয়নের ফাঁকা বলি? যে আমাদের পারচেজিং পাওয়ারটা আসলে কিসের ভিত্তিতে বাড়তেছে? আমরা যদি 15 টাকার জিনিস, সেই জিনিসটা যদি আমরা 80 টাকায় কিনি, এইটা কি আমাদের উন্নয়নের বেসমেন্ট হইতে পারে? আসলে উত্তর হইল এটা উন্নয়নের বেসমেন্ট হইতে পারে না, কিন্তু এইভাবেই চলতেছে। সুতরাং আজকে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে ঢাকার মানুষ কিভাবে তার ফুড সেফটি এটা এনশিওর করবে, সেটার একটা মডেল বলতে পারি, অথবা একটা ডিটেল এক্সপ্লানেশন আমরা আজকে আলোচনা করতেছি। তো আমরা বলতেছি ঢাকা শহরে যদি 2 কোটি মানুষ থেকে থাকেন, তাহলে ঢাকা শহরে 2 কোটি মানুষের বা খাদ্যের যে চাহিদা, সেই চাহিদাটি তারা নিজেরাই সহজেই হচ্ছে উৎপাদন করতে পারবে, অথবা তারা সেই জিনিসটা নিজেরাই বহন করতে পারবে। ঢাকা শহরে আমরা যদি পোস্তাগোলা থেকে শুরু করে মাওয়া পর্যন্ত যাই, কিংবা এদিকে আমরা যদি উত্তরা থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত যাই, এদিকে যদি গাবতলী থেকে শুরু করে সেই মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত যাই, দেখব সারা এলাকা জুড়ে একরের পর একর, মাইলের পর মাইল জায়গা, যারা হচ্ছেন ডেভেলপার আছেন অথবা রিয়েল এস্টেট কোম্পানি যারা, তারা তারা মাইলের পর মাইল, একরের পর একর জায়গা কিনে রাখছেন। কিন্তু এই জায়গাগুলোতে একসময় ফসল হতো, শস্য হতো, সবজি হতো এবং মানুষের জীবিকার একটা মাধ্যম হিসাবে কাজ করতো। কিন্তু এই ল্যান্ডগুলো তারা কেনার ফলে এটার যে আসল জমি, যারা ভূমিপুত্র ছিলেন বা যেই ভূমিটা যারা চাষ করতেন, তারা এখন আর এটার মালিক নেই। যার ফলশ্রুতিতে যেটি হয়েছে যে এই জায়গাগুলোতে আর কোনো সবজি কিংবা মানুষের যে খাদ্যাভাব পূরণ করবে বা খাদ্য চাহিদা পূরণ করবে, তার জন্য এই জায়গাটি ব্যবহার হচ্ছে না। ফলশ্রুতি যেটা দেখা গেছে, শুধুমাত্র ঢাকা না, ঢাকাতে তো আমরা কোনো কিছু উৎপাদন করতেই পারছি না, পাশাপাশি ফুল ঢাকা শহরের যদি আমরা সার্কেল ধরি, প্রায় 25 কিলোমিটার ধরে কোনো ধরনের উৎপাদন, উল্লেখযোগ্য হারে উৎপাদন হচ্ছে না। যার ফলশ্রুতিতে এই ফুল ঢাকার 2 কোটি মানুষকে
তার খাদ্যাভাব পূরণের জন্য সারা বাংলাদেশে নির্ভর করতে হয়, এবং যার ফলে মধ্যস্বত্বভোগীদের কারণে সারা বাংলাদেশের সবজি মার্কেট বলেন, মাছের মার্কেট বলেন থেকে শুরু করে সবকিছু স্কাই রকেটেড অবস্থা। তো আমাদের এই বিষয়টার একটা আশু সমাধান প্রয়োজন, বিকজ মানুষ যদি তার খাদ্যের অভাব নিজেরা পূরণ না করতে পারে আর একটা মানুষের উপরে নির্ভর করতে হয়, এবং বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র যেখানে 1,47,000 বর্গ মাইল মাত্র, সেই জায়গার মেজর অংশ যদি আমাদের খাদ্য উৎপাদনে চলে যায়, তাহলে কিন্তু আমরা যদি একটা বৈশ্বিক রাষ্ট্র হিসাবে বা গ্লোবাল স্টেট হিসাবে আমরা যদি টেকনোলজিক্যালি এম্পাওয়ার্ড একটা রাষ্ট্র হইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় একটু নতুন করে ভাবার সুযোগ আছে কিনা যে আমরা যেটা করতেছি সেটা ঠিক আছে কিনা। আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা বলতে চাচ্ছি যে এই যে ঢাকার অনুৎপাদনীয় যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে ফুললি ট্রান্সফর্ম করে একটা উৎপাদনীয় ব্যবস্থায় পরিবর্তন করতে হবে, অথবা উৎপাদনীয় ব্যবস্থায় নিয়ে যেতে হবে। সেটা কিভাবে? আমরা ঢাকার যতগুলা ছাদ পড়ে রয়েছে সবগুলা ছাদকে ইউটিলাইজ করতে চাই। আমরা ইউটিলাইজ করতে চাই এই সারা ঢাকা শহরের পাশে যে জমিগুলো পড়ে রয়েছে সেই জায়গাগুলোকে ইউটিলাইজ করতে চাই। কিভাবে ইউটিলাইজ করতে চাই? আমরা ছোট্ট একটা সূত্র যদি আমরা ফলো করি, আমরা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে গ্রামে যদি যাই, আমরা একটা জায়গার কথা চিন্তা করি, ধরুন সেই জায়গাটি 3 স্কয়ার ফিট জায়গা। 3 স্কয়ার ফিট জায়গায় আপনি কয়টা সবজি উৎপাদন করতে পারবেন? 3টি গাছের বেশি লাগাইতে পারবেন না। কিন্তু আমরা এমন একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলতেছি যেখানে 3 স্কয়ার ফিট জায়গাকে 60 স্কয়ার ফিট জায়গায় আমরা কনভার্ট করতে পারবো। কিভাবে? লাইক আমরা ল্যান্ডে যখন আমাদের সবজিটা লাগাই তখন শুধুমাত্র ল্যান্ডেই লাগাই, কিন্তু আমরা বলতেছি ভার্টিক্যাল হাইড্রোপনিক ফার্মিং এর কথা বা ভার্টিক্যাল টাওয়ার ফার্মিং এর কথা। অর্থাৎ এটা একটা টাওয়ারের মতো অবস্থা। আমরা স্ক্রিনে দেখতে পাবো যে টাওয়ারের মতো একটা টেকনোলজি থাকে, একটা ডাইসের মধ্যে বানানো হয়, যেখানে বেশ কিছু ছোট ছোট প্ল্যান্ট রাখার জন্য পট থাকে, এবং এইটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ঢাকা আমরা যে বলতেছি যে ঢাকা শহরের ছাদগুলোকে ইউটিলাইজ করবো, এত এত মাটি যদি ব্যবহার করা হয় তাহলে ছাদগুলোর একটা টেকনিক্যাল প্রবলেম থেকে যাওয়ার কথা। কিন্তু এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় হাইড্রোপনিক, যেখানে কোনো প্রকারে মাটি ব্যবহার করা হয় না, বরং এই মাটির মধ্যে থাকা যে নিউট্রিয়েন্ট, সেই নিউট্রিয়েন্টকে ট্রান্সফার করা হয় রাসায়নিক কেমিক্যালে বা রাসায়নিক উপাদানে। সুতরাং এইটা রাসায়নিক উপাদান মানে এমন নয় যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, বরং এটা হচ্ছে মাটির যে গুণাগুণ, নিউট্রিয়েন্ট গুণাগুণ, সেই গুণাগুণকে শুধুমাত্র আমরা উপাদানে ট্রান্সফর্ম করতেছি। এবং এই টাওয়ার ফার্মিং এর মধ্যে তাহলে কিসের মাধ্যমে এই গাছগুলো নিউট্রিয়েন্ট পাবে? সেটা হচ্ছে এর ভিতরে একটা ছোট্ট মোটর থাকে যেটার দাম সর্বসাকুল্যে 100 টাকার মতো, এবং এটা বেসিক্যালি পানির মধ্যে মিশ্রণ করা হয়। অর্থাৎ একটা 3 স্কয়ার ফিট জায়গার মধ্যে ছোট্ট একটা বলের মতো থাকে। নর্মালি এটাকে আরো সুন্দরভাবে করা যায় আর কি, সেটা আমরা দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে। সো এই যে বলের মতো জায়গা, সেখানে 1 থেকে 2 লিটারের মতো পানি থাকবে, এবং সেই পানিটা এই টাওয়ারের মধ্যে রিসাইকেল করবে, এবং সেই পানির মধ্যে দিয়ে দিব আমরা এই নিউট্রিয়েন্ট, যার মধ্য দিয়ে গোটা পানিটা একটা নিউট্রিয়েন্ট উপাদানে পরিবর্তন হবে বা পরিগণিত হবে, যার মধ্য দিয়ে রিসাইকুলেশনের মাধ্যমে পুরো পানিটা সবগুলো গাছের গোড়ায় আস্তে 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 করে পড়বে, এবং গাছগুলো কোনো ধরনের মাটি ছাড়া বেসিক্যালি এই গাছগুলো গ্রো করবে। তাহলে আমাদের প্ল্যান কি এটা নিয়ে? আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা শহরের সবগুলা ছাদকে আমরা এই টেকনোলজি দিয়ে ট্রান্সফার করব। এর মধ্য দিয়ে যেটা হবে, ঢাকা শহর গ্রামে যদি কোনো একটা 1 কাঠার বাড়িতে 1 জন বা 2 জন কিংবা 3 জন মানুষ থাকে, আমরা জানি যে ঢাকা শহরে সেই 1 কাঠা জায়গার মধ্যে প্রায় 30 জন মানুষ থাকে। সুতরাং এই যে 15 থেকে 20 গুণ যে অতিরিক্ত চাহিদা ঢাকা শহরে খাদ্যাভাবের, আমরা একই সাথে এমন একটা টেকনোলজি দিয়ে ট্রান্সফর্ম করতে চাই, সেটা হচ্ছে একই সাথে 20 থেকে 30 গুণ অধিক উৎপাদনক্ষম একটা টেকনোলজি। সুতরাং এই টেকনোলজি আমাদের মতো ছোট রাষ্ট্র, বিশেষ করে যারা সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাইড হয়েছে। সুতরাং আমরা যে ট্র্যাডিশনাল কৃষির কথা বলতেছি, সেই কৃষিকে নিয়ে একটু রিকনসিডারেশন করতে হবে, এই কারণে যে সেই ট্র্যাডিশনাল কৃষি আমাদের মতো 1,47,000 বর্গ মাইলের রাষ্ট্রের জন্য জরুরি কিনা। কারণ আমরা দেখতে পাই যে সিঙ্গাপুর কিংবা তাইওয়ানের মতো রাষ্ট্র, যেখানে
কৃষির উপরে তাদের নির্ভরশীলতা 2 থেকে 5% এবং অন্যান্য জিনিসকে তারা মাল্টিপ্লাই করেছেন, বিভিন্ন সেক্টরে তাদের উৎপাদন ব্যবস্থাকে নিয়ে গিয়েছেন, যার মধ্য দিয়ে তারা একটা বৈশ্বিক অর্থনৈতিক ক্ষমতায় রূপান্তরিত হয়েছেন। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের এই যে কৃষি উৎপাদনের ব্যবস্থাকে মাল্টিপ্লাই করে আমরা অল্প জায়গার মধ্যে অধিক পরিবর্তন বা অধিক উৎপাদনে চলে যেতে চাই, এবং ঢাকা শহরের যে কোটি বা 3 কোটি মানুষের যে খাদ্যের যোগান, এই ঢাকা শহর এবং ঢাকা শহরের চারপাশে যেই পরিমাণ জায়গা পড়ে আছে সেই জায়গাগুলোতেই উৎপাদন করতে চাই। তো আরো একটা রুলস সরকারের তরফ থেকে দরকার, যে এই যে খালি জায়গাগুলো পড়ে রয়েছে রিয়েল এস্টেট কোম্পানির আন্ডারে, সেই জায়গাগুলোকে যেই সকল ফার্ম হাইড্রোপনিক টাওয়ার পদ্ধতি উৎপাদন করতে আগ্রহী তাদেরকে স্বল্প মূল্যে লিজ কিংবা বিনামূল্যে দিয়ে দিতে হবে, যতদিন না পর্যন্ত তারা এখানে ডেভেলপমেন্টে না যায়। বিনিময় বাড়ি তৈরির পরে ট্যাক্স মকুব পেতে পারে, আরো ডিফারেন্ট কিছু সুযোগ সুবিধা দেওয়া যাইতে পারে, যেটা তারা পেলে আনইউটিলাইজ জায়গাগুলো তারা এই সকল ফার্ম যারা হাইড্রোপনিক টাওয়ার পদ্ধতিতে উৎপাদন করতে আগ্রহী তাদেরকে তারা দিয়ে দিবে তাদের নিজস্ব ইন্টারেস্টের কারণে। এটা গভর্নমেন্টের থেকে একটা প্রপোজাল অথবা প্রস্তাবনা আসু জরুরি। তো আমরা যেটা বলতেছি যে ঢাকা শহরে যেহেতু 10 থেকে 15 গুণ মানুষ বেশি থাকে গ্রামের ঠিক সমশ্রেণীর জায়গায়, সুতরাং আমরা যে 10 থেকে 15 গুণ উৎপাদনক্ষম এই হাইড্রোপনিক টাওয়ার ফার্মিং এর কথা বলতেছি, এইটা ঢাকা শহরের সবগুলো রুফটপ প্লাস হচ্ছে খালি জায়গাগুলো ঢাকা শহরের চারপাশে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে অতি শীঘ্রই সারা দেশের কৃষি জমির উপরে যে ঢাকা শহরের একটা প্রেসার, সেই প্রেসারটা কমে যাবে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের কি তাহলে এই যে কৃষি ভাইরা আছে তারা কি না খেয়ে মরবে? বরঞ্চ না, যেই কৃষি জমিগুলা আমাদেরকে এতদিন উৎপাদন দিত, তাহলে সেই কৃষি জমিগুলোকে ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করবে? ব্যাপারটা এমন নয়, বরং আমরা কৃষিকে নিয়ে একটা মাস্টার প্ল্যান সাজাবো, যেখানে এখন কৃষক ছোট ছোট জমিতে উৎপাদন করছে, আমরা যেখানে পটল উৎপাদন করব সেখানের একরের পর একর জায়গা জুড়ে পটল উৎপাদন করব। যেখানে বেগুন উৎপাদিত হবে যেই জমিতে ভালো হয়, সেই জমিতে একরের পর একর জায়গা জুড়ে শুধু বেগুন উৎপাদন হবে, বিকজ ঢাকা শহরের মানুষকে তো সেখান থেকে বেগুন আনতে হচ্ছে না। সুতরাং কৃষক ওই জিনিস উৎপাদন করবে যেই জিনিসের এক্সপোর্ট মূল্য সবচাইতে বেশি। অর্থাৎ বাংলাদেশের কৃষিকে আপনি সারা বাংলাদেশের পড়ে থাকা জমিগুলোতে যেই জমির যোগান দিয়ে ঢাকা শহর খাইতো, সেই জমির যোগান এখন ঢাকা শহরের প্রয়োজন না হওয়ার কারণে আপনি এই ফুল যোগানটা এক্সপোর্ট ওরিয়েন্টেড এগ্রিকালচারে পরিণত করতে পারবেন। এবং একই সাথে আমরা যদি এই ব্যাপারে আমরা একদিন আলাপ করব, সেটা হচ্ছে কিভাবে আমরা শেখ হাসিনার গল্প দেওয়া স্মার্ট ভিলেজ প্রজেক্ট নয়, বরং এটা কিভাবে বাস্তবসম্মত ডেটাবেজের মাধ্যমে স্মার্ট ভিলেজ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা শহরের উপরে যে প্রেসার, সেই প্রেসারটা আমরা কমাইতে পারবো। একই সাথে কেন ডিসেন্ট্রালাইজেশন জরুরি এবং কিভাবে জরুরি এবং সেইটা কিভাবে কাজ করতে পারে, সেটা নিয়ে অন্য একটা আলোচনায় আমরা এই জিনিসটার প্রবর্তনা করার চেষ্টা করব। তবে আজকে আমাদের এই আলোচনার সবচেয়ে মূল কথা হলো, ঢাকা শহরকে যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, মানুষকে ফুড সেফটি এনশিওর করতে হয়, এবং একই সাথে সেই সুদূর রংপুর থেকে ঢাকাতে ফসল আসার কারণে যেই পরিমাণ ফরমালিন ইউজ করা হয়, সেই ফরমালিন মুক্ত নিরাপদ খাদ্য উপহার দিতে হয় এবং বাংলাদেশের মানুষের স্বাস্থ্য যে সুরক্ষা, সেই সুরক্ষা নিশ্চিত করতে হয়, তাহলে হাইড্রোপনিক টাওয়ার ফার্মিং একটা অত্যন্ত যুগান্তকারী ব্যবস্থা। এটা কোনো নতুন আইডিয়া নয়, এটা আমার কোনো আইডিয়া নয়, দিস ইজ দ্য আইডিয়া যেইটার উপরে ডিপেন্ড করে ছোট ছোট রাষ্ট্রগুলো তাদের এগ্রিকালচারের যে চাহিদা, যে নিড, সেই নিডটা পূরণ করে তারা টেকনোলজিক্যালি ট্রান্সফার্ড একটা উন্নত দেশে পরিণত হয়েছে। সুতরাং আমাদের সংবিধানের আলাপ, আমাদের নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের আলাপ সহ নানান প্রশ্নে, ধর্ম সহ নানান প্রশ্নে যেমনিভাবে আলাপ হচ্ছে, ঠিক তেমনিভাবে এই দেশের মেহনতি মানুষ কিভাবে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাইতে পারে, এবং অবশ্যই সেটা বাংলাদেশের মানুষের কালচার, ধর্ম ইত্যাদিকে ফোকাস করে, সেই আলোচনাটাই বেসিক্যালি আমাদের আজকের আলোচনার পর্ব হওয়া উচিত। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।